সংবিধান সংশোধনে প্রথম বৈঠকে বসছে বিশেষ কমিটি। জুলাই সনদের আলোকে নির্ধারণ হবে কর্মপন্থা। এখনো নাম দেয়নি বিরোধী দল। পাঁচ আগস্টের পর অপরাধ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পুলিশ। হারানো মনোবল ফিরে পেতে লড়ছে বাহিনী। কার্যকরভাবে আইন প্রয়োগের তাগিদ। জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। সবার আগে যেটা প্রয়োজন, তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। ভারতের বন্যা কবলিত আসামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 87 জনে। তলিয়ে আছে 350-র বেশি গ্রাম। চরম ভোগান্তিতে 1.5 লাখের বেশি মানুষ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রথম বৈঠকে বসছে কিছুক্ষণের মধ্যে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ঠিক করার কথা রয়েছে। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে 5 জনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল, তবে কারো নাম দেয়নি তারা। গঠনের দিনই এই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। অভিযোগ, সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল সেটি অনুসরণের দাবি জানিয়ে আসছে বিরোধীরা। বৈঠকের বিষয়ে আরও তথ্য জানবো। সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, সেটি শুরু হয়েছে কিনা এবং কি কি বিষয় গুরুত্ব পেতে পারে আজকের এই বৈঠকে? 12টার দিকে শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা হয়তো বিলম্ব হবে, খুব বেশি না। আর কি কি বিষয় সুপারিশ, যেহেতু 13 তারিখে কমিটি গঠন করা হয়েছে, এরপর কোনো ধরনের বৈঠক কিছুই হয়নি। আজকেই যেহেতু প্রথম বৈঠক, সুতরাং এই কমিটি কিভাবে কাজ করবে, যেহেতু জুলাই সনদে যে সংস্কার পরিষদ যে সুপারিশ করেছিল, জুলাই সনদে যেটা স্বাক্ষরিত জুলাই সনদে কিন্তু 48টি প্রস্তাব আছে যেগুলো সংবিধান সম্পর্কিত। সুতরাং এই যে প্রস্তাবগুলো হবে, এই প্রস্তাবগুলো কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে, কিভাবে এই কমিটি কাজ করবে, এবং যেহেতু প্রত্যেকটি কমিটির কিন্তু একটি সময়সীমা দেয়া থাকে, কত দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট প্রদান করবে, মূলত কর্ম পরিকল্পনাগুলো আজকের বৈঠকে ঠিক হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই কর্মপরিকল্পনার ক্ষেত্রে বিদ্যমান যে সংবিধান আছে, সেই সংবিধান এই বিশেষ কমিটি পর্যালোচনা করবে। স্বাক্ষরিত জুলাই সনদ সেটিও তারা পর্যালোচনা করবে, এবং নির্বাচনী ইশতেহারে, অর্থাৎ বিএনপি নির্বাচনী ইশতেহারে সংবিধান সম্পর্কিত যেই অঙ্গীকার তারা করেছিল, প্রস্তাব দিয়েছিল, এই 3টি বিষয় কিন্তু পর্যালোচনা করবে। এবং যেহেতু বিশেষ কমিটি সুপারিশ করবে এবং সংসদে সেই সুপারিশগুলো পেশ করা হবে, সুতরাং তার আগে আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, অর্থাৎ যারা এই সেক্টরে সংস্কার কমিশন, সংবিধান বিশেষজ্ঞ যারা থাকেন, তাদের সাথে আলোচনা করেই একটি চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত রিপোর্ট তারা পেশ করবেন সংসদে, এবং তারপর আইনমন্ত্রী সেটি বিল আকারে উত্থাপন করবে, এবং এটি নিয়ে সংসদে একটি আলোচনা হবে এবং তারপর ভোটাভুটির মাধ্যমে পাশ হবে। এখানে একটি বিষয় হচ্ছে যে 48টি প্রস্তাব রাখা হয়েছিল সংবিধান সংস্কার পরিষদ, সেখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে, যেমন উচ্চকক্ষের গঠন কীভাবে হবে, সেটি কি আসন অনুপাতে হবে নাকি পিয়ার পদ্ধতিতে হবে। যদিও স্বাক্ষরিত যে জুলাই সনদ আছে অথবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি আছে, দুটোতেই কিন্তু দেয়া আছে যে পিয়ার পদ্ধতিতে, অর্থাৎ ভোটের অনুপাতে এই উচ্চকক্ষ গঠন করতে হবে। উচ্চকক্ষের ক্ষমতা, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সাংবিধানিক যে নিয়োগগুলো আছে, তত্ত্বাবধায়ক সরকারের গঠন, বেশ কিছু পরিবর্তন আছে যেগুলো যে পরিবর্তন করা হলে সংবিধানে বড় একটি মৌলিক পরিবর্তন আসবে। সুতরাং এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে সংস্কার পরিষদের কথা বলা হয়েছিল, যেটি নিয়ে মূলত বিরোধী দলের সাথে সরকারি দলের একটি মত পার্থক্য আছে। এই সংস্কার পরিষদ স্বাক্ষরিত জুলাই সনদে সেই সংস্কার পরিষদের কথা বলা ছিল না, কিন্তু বাস্তবায়ন আদেশ
আদেশে ছিল, যেটিকে আবার বিএনপি বলছে যেটি সাংবিধানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সেটি সংবিধান অনুযায়ী বৈধ না। সুতরাং এই যে দুইটি মত পার্থক্য, কেউ চায় সংস্কার, কেউ চায় সংশোধন, এর মধ্যেই মূলত বিশেষ কমিটির এই বৈঠক আজকে চলছে। তারপর বাকিটা কমিটি বৈঠক শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে। মানে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। অনেক ধন্যবাদ বিথি আপনাকে। কোটার বিরুদ্ধে আন্দোলনের ইতি হয় রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায়, কিন্তু গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যাশার অনেকটাই ফিকে হয়ে আসছে, এমনটাই মূল্যায়ন নির্দলীয় জুলাই যোদ্ধাদের। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের ঘটনা প্রবাহে বিশ্লেষকরা বলছেন আমূল পরিবর্তনের জন্য এ সময়টা যথেষ্ট নয়, তবে জুলাই পরবর্তী রাজনৈতিক বোধোদয়ের যে আশা ছিল তার প্রভাব নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। নাফিসের ঝুলে থাকা শরীরের এই ছবি এখনও জ্বলজ্বলে। কলেজ পড়ুয়া তরুণের রক্তের দাগ কোটি হৃদয়ে আজও অমলিন। 2 বছর পার হয়েছে, নাফিসের পড়ার টেবিল তেমনই আছে। সাজানো পাঠ্য বইয়ের সাথে পড়ে আছে গল্পের বই, স্কুলের সাফল্যমণ্ডিত স্বীকৃতি। নাফিস আমাকে বলতো যে আম্মু, দেশ পরিবর্তন করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ছেলে না থাকার জমে থাকা কষ্ট জল হয়ে ঝরে কেবল মায়ের চোখ থেকে। ছাত্র জনতার উপর গুলির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিল নাফিস। আশা করেছিল বিজয়ের পর পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামোর। কারে ফাঁসি দিছে যে দেশে নেই, যারা দেশে আছে কি দিল 3 বছর 5 বছর। একটা স্বজন হারার মানুষে একটা বিচার দেখলো আশাবাদী হইতো যে না একটা বিচার দেখতে পারছি আমরা। ওরা যেই দেশ চেয়েছিল সেই দেশ আমার কাছে মনে হয় না। জুলাই আন্দোলনের পুরোটা সময় উত্তরার এই অঞ্চল ছিল বলতে গেলে ছাত্র জনতার নিয়ন্ত্রণে। অভ্যুত্থানের একেবারে শেষ দিন 5 আগস্ট সকালে আশপাশের বিভিন্ন অলিগলি থেকে জনতার ঢল এসে পরিণত হয় জনসমুদ্রে। সেই জনসমুদ্রে সামিল হওয়া সাধারণ মানুষের ক্ষোভ কেবলমাত্র গণহত্যার বিরুদ্ধে ছিল না, ছিল রাজনীতির একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশাও। গেল 2 বছরে কতটা পূরণ হলো সেই প্রত্যাশা? রক্ত দিছে, রক্ত কি দলের জন্য দিছে, দেশের জন্য দিছে? দেশ কেন বাঁচে না? মানুষের একটা আশা ছিল যে আরো ভালো কিছু পাবে, বা মানুষের যে সমস্যাগুলো, দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে নিয়ম কানুন, সবকিছু একটা পরিবর্তন আসবে। মারামারি মারধর চলছে, এনসিপি নেতাকর্মীদের এখানে সেখানে মারামারি চলতেছে। 24-এর গণ আন্দোলনে অংশ নেয়া কলেজ পড়ুয়ারা এখন বিশ্ববিদ্যালয়। এত রক্তের পরও দুর্নীতির শিকল টানতে না পারা, আমলাতান্ত্রিক শাসনে আটকে থাকা গণ অধিকার কিংবা বিচারালয়ের নামমাত্র স্বাধীনতা পীড়া দেয় তাদের। তবু দম বন্ধ অবস্থা থেকে মুক্তির স্বাদ নিয়ে আশাবাদী কেউ কেউ। আমরা অতটা স্যাটিসফাইড না, পুরনো স্ট্রাকচারেই চলে যাচ্ছে সরকার ব্যবস্থা বা দেশের রাজনীতি সবকিছু। আসলে তাদের সেই উদ্দেশ্যটা আমাদের সামগ্রিক জীবনের সাথে যাচ্ছে কি না। কোনো জিনিস একবারে 2 বছরের মধ্যে আসলে পুরোটা রিফর্ম পসিবল না। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন এত তাড়াতাড়ি বড় পরিবর্তন আশা করাটাও হয়তো ঠিক নয়, তবে যে শুরুটা হতে পারত তার দেখা মিলছে না এখনো। অল্প সময় তো আসলে এত দিনের জঞ্জাল তো আসলে দূর করা যাবে না। অন্ততপক্ষে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া যাবে না আমাদের তরফ থেকে চেষ্টাটা আছে। এই বার্তাটাই এখন খুব জরুরি। 5ই আগস্টকে যদি আমরা একটা রাজনৈতিক শিক্ষা হিসেবে না নিই, তাহলে সেই আগে যে দুঃখ কষ্ট আমরা 1971 সালের পরও আমরা দেখেছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার মতে দলগুলোর শীর্ষ নেতৃত্বে কিছুটা পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক সংস্কৃতিতে কোনো প্রভাব নেই। বলেন, পুরনো রাজনীতির বলয়ে এখনও ঢেকে আছে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। হুমকি ধামকি যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা আগের সময় দেখেছি, সেই পরিবর্তনগুলোই তো আমরা আসলে আশা করছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মগজের পরিবর্তন ওই অর্থে হয়নি যেই অর্থে আসলে আমরা আশা করেছিলাম কিংবা যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল। জুলাই আন্দোলনের দেয়ালিকায়ও ইচ্ছের জানান দিয়েছে ছাত্র জনতা। মিছিল মিটিংয়ে না থাকলেও রাজনীতি নিয়ে সচেতনতার ছাপ আছে সেগুলোই, কেবল মুখের কথায় যা দমিয়ে রাখা দায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠকে বসেছেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। সকাল 11টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। 2 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজে। দর্শক, যেমনটি একটু আগে বলছিলাম, যে বৈঠকের কথাটি আমরা বলছিলাম, আমরা সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে সেই তথ্যগুলো জানবো। রাব্বি, বৈঠক সম্পর্কে একটু জানতে চাই, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, একটু জানাবেন আমাদের। বৈঠকটি তো ঘণ্টাখানেক আগে শুরু হয়েছে এবং এই বৈঠকে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা আছেন এবং সেই সাথে আমরা দেখেছি সৌদির যিনি পররাষ্ট্র উপমন্ত্রী যিনি এসেছেন এই বৈঠকে অংশ নিতে, তারও একটা বিশাল প্রতিনিধি দলকে আমরা দেখেছি এই বৈঠকে অংশ নিতে। এবং সেই সাথে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় আছে এবং সেই সাথে বাংলাদেশের পক্ষ থেকেও বেশ কিছু দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয় আছে। বিশেষ করে আপনি জানেন যে সম্প্রতি সৌদির একটি জোট করেছে, প্রতিরক্ষা জোট, সেই জোটে বাংলাদেশের অংশগ্রহণ এবং এছাড়া আপনি জানেন যে বাংলাদেশে গ্যাসের যে LNG আমদানির বিষয়টি সেটিও কিন্তু এই বৈঠকে গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষে কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সেই সাথে পররাষ্ট্রমন্ত্রী যারা বৈঠকে আছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। একই সাথে তিনি কিন্তু আজকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক দেখা করবেন এবং সেই সাথে তিনি কিন্তু শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি তার সাথেও কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে এবং আজকে বিকেলেই কিন্তু ঢাকা ছাড়ার কথা রয়েছে। 2 দিনের সফরে সৌদির এই উপপররাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং গতকালই আমরা দেখেছি তাকে কিন্তু বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে স্বাগত জানায় বাংলাদেশে এবং সেই সাথে আজকে সকালবেলা এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 11টার কিছু পরে কিন্তু এই দ্বিপাক্ষিক যে বৈঠকটি সেই বৈঠকটি কিন্তু শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখনও চলছে। এবং বৈঠকটি শেষ হলে সেই আপডেটটি আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। ছাত্র জনতার অভ্যুত্থানের 2 বছর পর প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হয়েছে? একদিকে আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, অন্যদিকে সরকার পরিবর্তনের পর থানায় হামলা, অস্ত্র লুট ও পরে মব কালচারের মতো ঘটনা। মনোবল ফেরানোর নানা উদ্যোগের মধ্যেও পুলিশ এখনো হামলা, আসামি ছিনিয়ে নেয়া ও আইন প্রয়োগে চ্যালেঞ্জের মুখে। গত 1 বছরে কতটা বদলেছে পরিস্থিতি, সেই বাস্তবতা তুলে ধরছেন রাব্বি সিদ্দিকী। 24শে ছাত্র জনতার আন্দোলনে সবাই দেখেছেন পুলিশ বাহিনীর নির্মম ভূমিকা। নিজ দেশের শিশু, তরুণ বা সাধারণের ওপর নির্যাতন, নিপীড়ন, গুলি হত্যার দুঃসহ স্মৃতি মনে থাকবে বহু বছর। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে ক্ষোভের আগুনে বিভিন্ন থানা পুড়িয়ে দেয় ক্রুদ্ধ জনতা। নিহত হন অনেক পুলিশ সদস্য, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। প্রাণে বাঁচতে গা ঢাকা দেন অনেক পুলিশ সদস্য। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা চালায় পুলিশের মনোবল ফেরানোর, পাশাপাশি শুরু হয় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের প্রক্রিয়া। এসবের মাঝেই ঘটতে থাকে মব এবং পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সবাই অপেক্ষা করতে থাকেন নির্বাচিত সরকারের। প্রশ্ন উঠেছে, কতটা বদলেছে পরিস্থিতি? এখনো আসামি ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছে পুলিশ, গুলি, হত্যা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। এইটার মূল সমস্যা হচ্ছে আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা আমরা সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে যেরকম পরিস্থিতি থাকুক আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী এবং সেই কারণে যদি জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও বড় চ্যালেঞ্জের মুখে আছে পুলিশ। এখনও পুরোপুরি কার্যকর হয়নি বাহিনীর চেইন অফ কমান্ড। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। কার কোথায় পদায়ন করতে হবে, প্রমোশনের এই ব্যাপারগুলোকে কে কতটা চলমান রাজনৈতিক
সরকারের রাজনৈতিক আদর্শ ধারণ করেন এটা বিবেচ্য বিষয় না। কে যোগ্য তাকে পদায়ন করতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন দরকার কার্যকরভাবে আইন প্রয়োগ করা, সেটি করার জন্য বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের রাজনীতিতে এবার যন্তর মন্তর ঘিরে ছড়িয়েছে নতুন উত্তেজনা। ঐতিহাসিক স্থানটি আর রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার না করতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। কারণ হিসেবে দেখানো হয়েছে জনদুর্ভোগকে, যার জেরের জবাব চেয়ে সরকারকে নোটিশ দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। শিক্ষার্থীদের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন ঘিরে আলোচনা এসেছিল যন্তর মন্তর। হোক সভা সমাবেশ অথবা প্রতিবাদ বিক্ষোভ, ভারতের রাজনীতির নিয়মিত উচ্চারিত এক নাম যন্তর মন্তর। যে কোনো কর্মসূচিতে রাজধানী দিল্লির এই জায়গাটি আন্দোলনকারীদের পছন্দ। সাম্প্রতিক ককরোচ জনতা পার্টির আন্দোলনেও আলোচনায় আসে যন্তর মন্তরের নাম। কিন্তু ঐতিহাসিক এই প্রতিবাদ স্থলটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচির জন্য এবার যন্তর মন্তরের ঠিকানা বদল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে পিআইএল। জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছেন সতীশ চাঁদ কৌশিক নামের এক আইনজীবী। আজ हमने সুপ্রিম কোর্ট মে বিক্ষোভের জন্য যন্তর মন্তর এখন আর উপযুক্ত, কার্যকর বা নিরাপদ নয়। আবেদনের মূল বিষয়বস্তুতে মূলত এই যুক্তি তুলে ধরা হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তের মধ্যেই বিপুল সংখ্যক মানুষকে জড়ো করা সম্ভব। পিটিশনে মূলত নাগরিক দুর্ভোগ, চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটানোর মতো কারণগুলোকে উল্লেখ করা হয়। এছাড়াও যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দানকে সম্ভাব্য স্থান হিসেবেও তুলে ধরা হয়। এদিকে বিষয়টিতে কেন্দ্র সরকারের জবাব চেয়ে এরই মধ্যে মোদী সরকারকে নোটিশ দিয়েছেন শীর্ষ আদালত। যন্তর মন্তরের ইতিহাস ৩০০ বছরের পুরনো। মূলত অষ্টাদশ শতাব্দীতে সেখানে জ্যোতির্বৈজ্ঞানিক মান মন্দির স্থাপন করেন তৎকালীন রাজা, যা সময়ের পরিক্রমায় আজ ভারতের রাজনৈতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক সরকারি দফতরের অবস্থান যন্তর মন্তরের কাছাকাছি। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন, ১২ সালে নির্ভয়া ধর্ষণকাণ্ডের বিচার দাবি, কিংবা ১৭ ও ১৯ সালে তামিলনাড়ু কৃষক এবং সিএএ বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত যন্তর মন্তর। অনিক রহমান, যমুনা নিউজ। ইরাকে শিয়া মুসলিমদের পবিত্র স্থান ইমাম আলীর মাজার জিয়ারত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ইরাকের নাজাফ শহরে অবস্থিত মাজারে যান প্রভাবশালী নেতা। শিয়া অনুসারীদের বিশেষ জমায়েত আরবাইন উপলক্ষে ইরাক সফরে আছেন আরাগচি। নাজাফ থেকে তাৎপর্যপূর্ণ শহর কারবালায় যাওয়ার কথা তার। ৬৮০ খ্রিস্টাব্দের কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন ইমাম হোসাইন। ওই ঘটনা স্মরণে প্রতি বছর ৪০ দিন ব্যাপী শোকের আয়োজন করা হয়। আশুরার ৪০ দিন পর কারবালায় আয়োজিত হয় বিশাল জমায়েত। অংশ নেয় লাখ লাখ শিয়া অনুসারী। এখনো বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। বন্যায় তলিয়ে আছে রাজ্যটির ৩৫০-র বেশি গ্রাম। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, জোরহাট, গোলাঘাট, লখিমপুর, ধেমাজি ও বিশ্বনাথ জেলা। চরম ভোগান্তিতে দিন যাপন করছে ১.৫ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় ১১০০ বাড়িঘর, অবকাঠামো। ডুবে গেছে ১৪,০০০ হেক্টরের বেশি কৃষি জমি। আসামের পাশাপাশি বন্যা কবলিত কেরালাও। রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। চলছে উদ্ধার অভিযান। ৩১৬টি অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ১১,০০০-এর বেশি বাস্তুচ্যুত মানুষকে। আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৈরী আবহাওয়া, সতর্কতা আবহাওয়া বিভাগের। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।